আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটাতে। আমি এটা হচ্ছে এসএসসি 2021 ব্যাচের ফিজিক্স যে পরীক্ষাটা হয়েছে, তাদের যে এমসিকিউ পরীক্ষাটা হয়েছে, সেই এমসিকিউর সলভ সিরিজের ধারাবাহিক ভিডিওর প্রথম টিউটোরিয়াল। যেই টিউটোরিয়ালে আমি চেষ্টা করব ঢাকা বোর্ড 2021-এর যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা সমাধান করে দিতে। এটা কেন সমাধান করে দেওয়ার চিন্তা আমি করেছি, তার কারণ হচ্ছে, দেখো, যারা ঢাকা বোর্ড, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, সিলেট, যশোর, ময়মনসিংহ বোর্ড, এইসব প্রত্যেকটা বোর্ডের যতগুলো স্টুডেন্ট এবার পরীক্ষা দিয়েছে 2021-এ, সবাই একটা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে। এবং এই সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়ার যেই 5টা অধ্যায় ছিল, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ, অষ্টম এবং 11, এই 5টা অধ্যায় থেকে 25টা এমসিকিউ এসেছিল এবং যার মধ্যে থেকে 12টাকে উত্তর করতে বলা হয়েছে। সবচাইতে বেশি পরিমাণে কনফিউজিং ছিল যে এই 25টার মধ্যে কোন 12টাকে আমি নিব। 1, 2 হচ্ছে এই কনফিউশনের মধ্যে প্রত্যেক বোর্ডে আমার কাছে যত স্টুডেন্ট পড়ে, আমাকে যারা জানিয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি আমার স্টুডেন্টের মধ্যে থেকে, যে সবচাইতে টাফ ডিসিশন ছিল যে কোন প্রশ্নে আমি উত্তর দিব। এবং এই কারণে যদি স্টুডেন্টকে 25টার মধ্যে 25টাই উত্তর করতে বলা হইতো, আমার মনে হয় যে এইটা ওরা ইজিলি পারতো। কিন্তু যেহেতু এখানে মাত্র 25টা থেকে 12টা উত্তর করতে বলা হয়েছে, সেই কারণে আমার মনে হয়েছে যে আমি একটা ধারাবাহিক সিরিজের মাধ্যমে প্রত্যেকটা বোর্ডের সমাধান দিব। তো এই বলে আমি ক্লাসটা শুরু করলাম এবং আজকে একটু নতুনভাবে আসার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার প্রথম পাবলিক ক্লাস, যেই ক্লাসে আমি একটা ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড আমি নিয়েছি এবং এই ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে আমার চেষ্টার জায়গা থেকে আরেকটু ভালোভাবে প্রেজেন্টেশন করে তোমাদের সামনে লেখাপড়াটাকে তুলে ধরার প্রত্যয়ে আমি শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার প্রথম চিন্তাটা হচ্ছে যে আমি যেই সমাধানটা দিব, সেই সমাধানের ক্ষেত্রে প্রথম বিষয়টা হচ্ছে যে আমার যে কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনগুলোকে আমি কালেক্ট করেছি এবং এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা যারা ঢাকা বোর্ডের অধীনে ছিল, ঢাকা বোর্ডের পরীক্ষায় ঢাকা বোর্ডের পরীক্ষা কোয়েশ্চেনটা দিয়েছো, তোমরা জানো যে এই ধরনের একটা প্রশ্ন আসছে। এটা হয়তো ভ্যারিয়েশন হইতে পারে, এখানে কিছু কারেকশনস করা আছে এবং এর সাথে রিলেটেড টপিকগুলোকে নিয়ে আমি তোমাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে, দেখো, এখানে একটা প্রশ্ন হয়েছে এরকম যে সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান বাম অবিকৃত রাখতে হলে দুটি আয়নাকে কত কোণে রাখতে হবে। এখন কথা হচ্ছে, তাহলে স্যার এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে, এখানে মাথায় রাখতে হবে, এটার অ্যান্সার হচ্ছে এই যে 90 ডিগ্রি। বলে স্যার কেন 90 ডিগ্রি? এই 90 ডিগ্রির উত্তরটা কোথায় বা কেন? এই কেনর উত্তর বোঝার জন্য আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 90 ডিগ্রির উত্তরটা কেন, এটা বোঝার জন্য একটু আমাদেরকে যাওয়া লাগবে হচ্ছে আমাদের বইয়ে। নিশ্চিতভাবে তোমাদের কাছে বই আছে। সো বইয়ের মধ্যে তোমরা যদি একটু যাও, তোমরা দেখবা যে তোমাদের বইয়ের 200, সম্ভবত আমি একটু দেখাচ্ছি, 200, এটা হচ্ছে, হ্যাঁ, 224 নাম্বার যেই পেজ আছে, এই পেজের মধ্যে দেখবা এরকম একটা ছবি আছে তোমাদের ফিজিক্স বইয়ের 224 নাম্বার পেজে, যে এখানে আছে যে এইরকম এই যে একটা আয়না, এটা হচ্ছে BO আয়না, আরেকটা হচ্ছে AO আয়না, এবং এই দুইটা আয়নার মাঝখানে এখানে এই যে 90 ডিগ্রি কোণে রাখা হয়েছে। এই 90 ডিগ্রি কোণে রাখার কারণে যে এই হাতটাকে ও যেরকম পরিবর্তন এখানে দেখতে পাচ্ছে, এখানেও দেখতে পাচ্ছে। এবং এখানে লেখা আছে যে 8.15 চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেভাবে দুটি আয়না পরস্পরের সাথে লম্বভাবে রাখা আছে এবং তার সামনে তুমি তোমার বাম হাতটি রেখেছো, হাতটির প্রতিবিম্বগুলো আঁকো। দেখো কোয়েশ্চেনটা কোন জায়গা থেকে হয়েছে। এমন একটা পেজ, যেই পেজের এই উদাহরণের দিকে অনেক স্টুডেন্টের মন বা দৃষ্টিটা থাকে না। এই দৃষ্টি না থাকার কারণে এই প্রশ্নটার কাছে আমার কাছে মনে হয়েছে যে আমিও তো আমার স্টুডেন্টের কাছে উত্তর আনার ক্ষেত্রে আমি রুল অফ 6 এটা দেখাইছি, তারপরে এই অংশগুলো দেখাইছি, কিন্তু এইখানে লেখাই আছে যে AOB তে তোমার প্রকৃত হাত দেওয়া আছে এবং এই ক্ষেত্রে বাম হাতে প্রতিবিম্ব ডান হাত হিসেবে এসেছে এইরকম। অর্থাৎ লক্ষ্য করো, একবার প্রতিফলনে বাম হাত ডান হাত হয়ে গিয়েছে, কিন্তু 2বার প্রতিফলনে বাম হাত আবার বাম হাত হিসেবে ফিরে আসছে। তার মানে কোয়েশ্চেনটা হচ্ছে
আমরা যে কোয়েশ্চেনটা দেখলাম সেই কোয়েশ্চেনটার মধ্যে একটু খেয়াল করি, ওই কোয়েশ্চেনে দেখো তোমরা ওইখানে লেখা ছিল কি, ওইখানে লেখা ছিল সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান বাম অবিকৃত রাখতে হলে আয়না দুটিকে কত কোণে রাখতে হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি, কনফার্ম। কোন আলোতে চোখের সংবেদনশীলতা বেশি? এটা তোমরা অনেকেই মনে করছো যে লাল আলোতে চোখের সংবেদনশীলতা বেশি হওয়ার কথা, কিন্তু গুগল সেইস যে সবুজ আলোতে চোখের সংবেদনশীলতা বেশি হবে। এই কারণে হবে কারণ সবুজ আলো হচ্ছে, এই সবুজ রংটা হচ্ছে 555 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যটা যখন আমাদের চোখের যে লেয়ার্সগুলো আছে লাইক স্ক্লেরা, রেটিনা, কোরোয়েড, এই জিনিসগুলো যে আছে তোমরা এগুলো স্তরগুলো জানো, সেখানে 555 ন্যানোমিটার হলে এটা সবুজ আলোটা আমরা দেখতে পারবো। এই কারণে 2-এর উত্তর হবে সবুজ। আচ্ছা, এখন যদি প্রশ্ন হয় পরেরটা, ভার্নিয়ার স্কেলের 3 নম্বর দাগটি মূল স্কেলের 13 নম্বর দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমপাতন কত? একটু খেয়াল করো যে এখানে ভার্নিয়ার স্কেলের কয় নাম্বার দাগ? 3 নাম্বার। মূল স্কেলের কয় নাম্বার? 13। তোমাদের যদি সংজ্ঞাটা মনে থাকে যে কত নাম্বার দাগটা মিলবে, তো সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে যে ভার্নিয়ারের যেই দাগটা মিলবে সেটাই হচ্ছে ভার্নিয়ার সমপাতন। এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, এই চিহ্নটা কিসের? একটু ঠান্ডা মাথায় দেখো যে এখানে দুইটা চিত্রই কিন্তু একই রকম সমান্তরাল ধারকের মতন মনে হচ্ছে। যদি এইরকম হইতো যে একটা বড় আর একটা হচ্ছে ছোট, তাহলে আমি বলতে পারতাম এটা প্লাস এটা মাইনাস, এটা একটা কোষ বা অনেকগুলো কোষ মিলে একটা ব্যাটারি চিত্র। বাট হিয়ার দ্য থিং ইজ বোথ আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল। তো এই কারণে এই চিত্রটা আসলে হচ্ছে ধারকের চিত্র, এটা ধারকের চিত্র। তো এমসিকিউগুলো আমরা সমাধান কেন করি? যেন আমাদের পরবর্তীতে যারা পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, বা তোমরা যারা পরীক্ষা দিয়েছ, তোমরা যতটুকু দিয়েছ তোমাদের ধারণা থেকে আর কোনো যেন ভুলভ্রান্তি হয়ে থাকলে যেন তোমরা এটাকে সলভ করতে পারো। এটাই তো পরীক্ষার নিয়ম। পরের কোয়েশ্চেন, কোনো গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5। তো রৈখিক বিবর্ধনের মান 0.5, দিস ইজ সিম্পলি, এটা হচ্ছে এম এর মান এবং বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তো এটা সবাই জানে, আমরা এটা সবাই জানি যে বিষয়টা কেমন হবে। বিষয়টা হচ্ছে যে এম ইকুয়ালস টু হচ্ছে LI/LO। তো LO মানে বস্তুর দৈর্ঘ্য। তো এটা যদি 2 মিটার হয় আর এটা যদি 0.5 হয়, 2 আর 0.5 গুণ করলে 1 মিটার হবে। তার মানে এটা অ্যান্সার হচ্ছে 1 মিটার। তার মানে এই কোয়েশ্চেনটা, এটা আমার মনে হয় সবার পারার কথা, এটা না পারার কথা না। তো এখন 6 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা একটা মজার প্রশ্ন করছে। এই প্রশ্নটা দিকে একটু খেয়াল করি যে এখানে লেখা আছে 1 কিলোওয়াট ক্ষমতার ব্যবহার করে 1 কিলোওয়াট ব্যবহার করে 15 সেকেন্ডে, তার মানে এখানে টি এর মান আছে, 100 কেজি, তার মানে এখানে হচ্ছে ভরের মান দেওয়া আছে, এবং বস্তুকে 10 মিটার উপরে তোলা হইলো, আমার এইচ এর মানও দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এইচ। এই যে 1 কিলোওয়াট, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। প্লিজ রিমেম্বার, এই 1 কিলোওয়াট হচ্ছে প্রদত্ত ক্ষমতা। তার মানে এটাকে আমি লিখব, এটা হচ্ছে আমার প্রদত্ত ক্ষমতা। প্লিজ রিমেম্বার, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে পি। পি ইকুয়ালস টু মানে হচ্ছে কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। এই প্রশ্নটা কোন প্রশ্ন তোমরা কি জানো? এই প্রশ্নটা হচ্ছে, তোমরা এটা 6 নম্বর প্রশ্ন, তোমরা তোমাদের বইয়ের 120 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের বইয়ের 120 নাম্বার যেই পেজটা আছে, সেই পেজের দিকে তাকাইলে তোমরা দেখবা যে এখানে একটা বিষয় আছে, আমি একটু দেখাচ্ছি। এই 120 নাম্বার পেজ একটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণের এই ছবিটার দিকে একটু তাকাও, এখানে লেখাই আছে এই জিনিসটা, তবে এখানে একটা মিস্টেক আছে। মিস্টেকটা কি আমি বলি, দেখো এখানে লেখা আছে তোমাদের বইয়ের 120 নম্বর পেজে এই সেম প্রশ্নটা যে 1000 ওয়াট, তার মানে এই 1000 ওয়াট মানে হচ্ছে 1 কিলোওয়াট, একটি মোটর 15 সেকেন্ডে, তার মানে এটা হচ্ছে টাইম, 10 কেজি এটা হচ্ছে এম, 10 মিটার এটা হচ্ছে হাইট।
বলছে তোলা হলে শক্তির অপচয় কত, সেম প্রশ্ন করেছে 6 নম্বরে। তো শক্তির অপচয় যে ওরা বের করেছে এখানে একটু মিস্টেক হয়েছে। কোন মিস্টেকটা দেখো, কাজের পরিমাণ হচ্ছে এই যে দেখো 10 কেজি, তাহলে 10 mgh, কাজের পরিমাণ তো আমরা সবাই জানি যে mgh। তো এই যে 10, হাইট হচ্ছে 10, এই 10 আর 10 হচ্ছে 100, তো 100 আর 9.8 গুণ করলে তো 9800 হওয়ার কথা না, হওয়ার কথা হচ্ছে 980। কিন্তু কিন্তু ওরা আসলে তাই করছে, এইখানে এই 980, তো ওরা এখানে 9800 লেখা রাখছে। বাট আমাদের কোয়েশ্চেনে মানে বোর্ডের যে প্রশ্ন সেখানে 1000 ওয়াটই আছে। তো এই যে 1000 ওয়াট লেখা, দ্যাট মিনস এই 1000 ওয়াটের পরে এইখানে দেখো লেখা আছে 10 কেজি কোয়েশ্চেনটার মধ্যে, কোয়েশ্চেনে 100 কেজি লেখা, এখানে হচ্ছে 10 কেজি লেখা। এখন প্রশ্ন হচ্ছে, তো আমার অ্যান্সারটার মধ্যে এখানে কি দিছে, প্রদত্ত শক্তি 1000-এর সাথে 15 গুণ করছে কেন? 1000 ওয়াট তো হচ্ছে আমার প্রদত্ত শক্তি ক্ষমতা, তাহলে শক্তি বের করার সময় আমি কেন 15 গুণ করলাম? কারণ এই যে আমাকে 15 সেকেন্ড ধরে যে কাজটা করছে, এই কাজটা বুঝতে হবে। কারণ আমরা জানি যে P ইকুয়ালস W/T, তার মানে আমি যদি শক্তি বের করতে চাই তাহলে P আর T গুণ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা, PT গুণ করতে হবে। তো PT যদি গুণ করতে হয়, এটা হচ্ছে P, এই যে T, তাহলে এই যে 15,000 জুল, আর ওরা যে এখানে হিসাব করছে 9800, অ্যাকচুয়ালি এখানে 980 হওয়ার কথা, বইয়ের হিসাবে 980 হওয়ার কথা, কিন্তু আমাদের কোয়েশ্চেন অনুসারে 9800 হবে। তো এই যে 15,000 থেকে 9800 যে বাদ দিছে, এই যে 5200 জুল ওরা হিসাব করছে, এখানে আসলে 5200 জুল হবে না, বাট আমাদের কোয়েশ্চেন অনুসারে 5200 জুল হবে। কেমনে? এই জিনিসটা মন থাকবে, তোমাদের বইয়ের মধ্যে আছে 120 নাম্বার পেজে। তো এখন তোমরা যদি একটু পেছনে ব্যাক করো, আমরা যদি একটু পেছনে ব্যাক করি, যে আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, এই কোয়েশ্চেনটার মধ্যে এখন যদি আমরা খেয়াল করি যে এই কোয়েশ্চেনটাতে কি আছে, তাইলে এই যে 1 কিলোওয়াট, একই গল্প, 15 সেকেন্ডে 100 কেজি এবং 10 মিটার উপরে তোলা হয়েছে। তাইলে আমি এখন কি বের করব? আমার চাইছে হচ্ছে শক্তির অপচয় কত। তো শক্তির অপচয় 15 সেকেন্ডে 1 কিলোওয়াট, তো 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট ডিভাইডেড বাই মানে 1000 জুল বাই 1 সেকেন্ড। তাহলে কয় সেকেন্ড কাজ করলো? 15 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 15,000 জুল। এটা হচ্ছে প্রদত্ত শক্তি, এটা কিন্তু ক্ষমতা, 1 কিলোওয়াট কিন্তু ক্ষমতা, এটা হচ্ছে প্রদত্ত শক্তি, 15,000 জুল প্রদত্ত শক্তি। আর কৃতকাজ কত? কৃতকাজ হচ্ছে mgh। তাহলে mgh কত? m হচ্ছে 100 ইন্টু g হচ্ছে 9.8, h হচ্ছে 10, এইবার হইতে পারে 9800। এখন যদি আমি 15,000 থেকে 9800 বাদ দেই, তাহলে আমার এই যে 5200 জুল থাকবে। এই 5200 জুল হচ্ছে আমার অপচয়। কেন? কারণ এই 15,000 জুল কাজ ও করতে পারে কয় সেকেন্ডে? 15 সেকেন্ডে। কেন? কারণ 1 কিলোওয়াট অর্থাৎ 1000 ওয়াট পার সেকেন্ড ও কাজ করতে পারে। এই যন্ত্র 15 সেকেন্ড কাজ করলে 15,000 জুল কাজ করতে পারত, কিন্তু ও কাজ করছে কত? 100 কেজি বস্তুকে 10 মিটার উপরে উঠাইছে। কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। এই কারণেই এখানে একটা অপচয় হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু, যে mgh, এটা হচ্ছে আমার কৃতকাজ। এখন আমি কৃতকাজ থেকে প্রদত্ত শক্তি 15,000 থেকে এই 9800 বাদ দিব, এই যে 5200, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 5200 এটা হচ্ছে অ্যান্সার। তার মানে 7 নম্বর কোয়েশ্চেনে এই যে দেখো 7 নম্বর কোয়েশ্চেন, হাফ mv স্কয়ারকে নিচের কোন রূপে লেখা যায়? এটা তোমাদের বইয়ের মধ্যে আছে। এটা হচ্ছে সিম্পলি তোমাদের বইয়ের মধ্যে আছে যে এটা এইভাবে লেখা যাবে, হাফ mu স্কয়ার প্লাস, এটা তোমাদের বইয়ের মধ্যে 103 নম্বর পেজে আছে, জানার কথা। আচ্ছা গেল। এইবার আমি যদি খেয়াল করি 7-এর পরে 8 নম্বরে আমরা খেয়াল করি, প্রধান স্কেলের পার্ট 12 মিলিমিটার, এটা আমরা সবাই পারো যে 12 মিলিমিটার দেওয়া আছে। তো প্রধান স্কেলের পার্ট যদি 12 মিলিমিটার হয়, আমি এটা চিন্তা করছি এটা কত হবে? 12 প্লাস 7 ইন্টু 0.1, তার মানে এটা হচ্ছে 12.7 মিলিমিটার।
কিন্তু এটা উত্তরে তো এরকম নাই। উত্তরে যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া আছে, এইটা হবে হচ্ছে 1.27 সেন্টিমিটার। এই হচ্ছে উত্তর। তার মানে এটা না, এটা হবে হচ্ছে 1.27, সরি অফ, এই যে এটা গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার 1.27 সেন্টিমিটার। প্লিজ রিমেম্বার। আচ্ছা, একটি স্ক্রুগেজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এ এবং ন্যূনাঙ্ক বি, স্ক্রুর পিচ সি। তাই আমরা কি জানি? আমরা জানি যে ন্যূনাঙ্ক অর্থাৎ বি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ডিভাইডেড বাই পিচ, পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে ন্যূনাঙ্ক বি হচ্ছে পিচ, তাহলে সি ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এ। তাহলে এ আর বি গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে এ বি। সো আমি বলতে পারবো যে সি ইকুয়াল এ বি। এই হচ্ছে কনসেপ্ট, সি ইকুয়াল এ বি। তো এখন আমি সিম্পলি এই 8 নম্বরটা পারবো, 9 নম্বরটাও পারবো। 10 নম্বরে দেখো, এখানে একটা মানে গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফের হিসাবটা কেমন? এই গ্রাফের হিসাবটা হচ্ছে যে প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার, প্রথম 5 সেকেন্ডে ইউ ছিল 0, ভি হচ্ছে 10। তো বেগ বৃদ্ধির হার মানে ত্বরণ, এটা আমরা বুঝতেই পারতেছি যে এটা হবে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সহজ। তাহলে ভি কত? 10 মাইনাস 0 মানে 10, টি হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেই হিসাবে খ নাম্বার হচ্ছে রাইট আনসার। ওকে ওকে। এখন আমি যদি দেখি পরের কোয়েশ্চেনটাতে লেখা আছে, এই যে একটু যদি দেখো যে এখানে 2টা অপশন আছে, 3টা অপশন আছে। এ এবং সিতে ত্বরণের মান অসমান। এ এবং সিতে কি ত্বরণের মান আসলেই অসমান? এতে কত ত্বরণের মান? আমরা একটু আগে বের করলাম। এতে হচ্ছে ত্বরণের মান হচ্ছে 2, এতে হচ্ছে 2। সিতে কত? 10, এটা হচ্ছে 20। তাহলে 20 মাইনাস 10 মানে হচ্ছে 10। এইখানে সময়ের ডিস্টেন্স হচ্ছে 10। তাহলে সি অংশে এর মান অ্যাকচুয়ালি 10 ডিভাইডেড বাই 10 মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ত্বরণের মান অসমান, এটা সত্য কথা। দ্বিতীয় হচ্ছে প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 15 সেকেন্ডটা কোথায়? এই যে এই অংশটুকুর মধ্যে 0 থেকে হচ্ছে এই 15, তো এই যে 5 থেকে 15 হচ্ছে টোটাল 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে তার বেগ 10 মিটারই ছিল, মিটার পার সেকেন্ড ছিল। তাহলে দ্বিতীয় অংশে এস ইকুয়াল টু ভিটি হিসাব করলে এখানে 10, এখানে 10, এখানে দূরত্ব 100 মিটার, আর এখানে দূরত্ব হচ্ছে এস ইকুয়ালস ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তো ভি কত? 10, ইউ হচ্ছে 0, এটা হচ্ছে 5, তাহলে 10 বাই 2 হচ্ছে 5, 5 পাশে 25, তার মানে এখানে সিম্পলি 25 মিটার। তাহলে টোটাল 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 125 মিটার। এটা রাইট। বস্তুটির শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড, এই বিন্দুটা হচ্ছে তার শেষ বেগ, সুতরাং এটা 10 মিটার পার সেকেন্ড। আমি গ্রাফ দেখেই বুঝতে পারছি। দ্যাট ইজ ওয়াই আমি বলবো যে এখানে এই 10 মিটার পার সেকেন্ড, 10 বাই 10 1 মিটার পার সেকেন্ড হিসাবে এখানে প্রত্যেকটা কথাই হচ্ছে রাইট। তার মানে আমি বলতে পারি যে এখানে এই 1 2 3 এই 3টাই হচ্ছে রাইট আনসার হবে। এই 3টাই রাইট আনসার। বোঝা যাবে? পারা গেল? হ্যাঁ, আচ্ছা। একটু স্ক্রিনটা কেমন জানি একটু মানে শাটার স্পিডের মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই তো গেল একটা। এখন আমি যদি পরের স্ক্রিনটা দেখি, যে পরের কোয়েশ্চেনটা দেখি, এই হচ্ছে পরের কোয়েশ্চেন। তো এই পরের কোয়েশ্চেনে কি বলছে? সিম্পল হিসাব, যে পরের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম: একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়, সেখানে একই পথে 4 মিটার ফিরে এলো। তো এগুলো তো সোজা জিনিস। সোজা জিনিস কেমনে? সোজা জিনিস হচ্ছে যে কেউ 10 মিটার ওইদিক গেছে, আবার 4 মিটার ফিরে আসছে, তাহলে কনফার্ম ওর ডিস্টেন্স হচ্ছে 10 প্লাস 4 14, আর ওর সরণ হচ্ছে 10 মাইনাস 4 হচ্ছে 6। তাহলে দূরত্ব আর সরণের পার্থক্য আমি যদি মাইনাস করি, এটা হবে 8 মিটার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 8 মিটার। পরের কোয়েশ্চেন: সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ, এগুলো সোজা জিনিস। 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 8 হয়েছে।
এখন তুমি আমাকে বলো যে এখানে আমি যখন এই প্রশ্নটা দেখব, তখন আমার মনের মধ্যে কি আসবে? আমার মনে কি আসবে? যে কোনো বস্তুর বেগ 2 সেকেন্ড, এটা হচ্ছে টি। 4 মিটার পার সেকেন্ড, এটা আদি বেগ। এই 8 মিটার পার সেকেন্ড, এটা শেষ বেগ। এই বেগে চলে 4 সেকেন্ড পরে তার বেগ কত হবে? তো 4 সেকেন্ড পরে বেগ বের করার জন্য আমার লাগবে হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এ তো নাই, তা এ কেমন করে বের করব? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি হচ্ছে 8 মাইনাস 4 মানে 4 ডিভাইডেড বাই 2। 4 বাই 2 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি 2 হয়, 4 সেকেন্ড পরে বেগ হচ্ছে 2 ইন্টু 4 প্লাস ওই যে আদি বেগ হচ্ছে 4। তাহলে 4 দুগুণে 8 আর 4 কত? 12। তাহলে এখানে 12 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। এই হচ্ছে অ্যান্সার। ওকে, এখন পরের কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে যদি বেগ পরিবর্তন না হয়, অর্থাৎ আদি বেগ আর শেষ বেগ যদি সেম থাকে, এখন তোমরাই আমারে বলো, যদি আদি বেগ আর শেষ বেগ যদি সেম থাকে তাহলে এখন হিসাবটা কি দাঁড়াচ্ছে? ইউ ইকুয়ালস ভি। তো ইউ ইকুয়াল ভি হলে তো ত্বরণ থাকার কথা না, তার মানে প্রথম এই অপশনটা হবে না, দ্বিতীয় অপশন আর তৃতীয় অপশন হবে। এটা রাইট, কারণ এটাও সেটা হবে, একই জিনিস এটা। অর্থাৎ ইউ প্লাস ভি যদি সমান হয়, এই সূত্রটা, অর্থাৎ 2 এবং 3 হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, গেল। পরেরটা হিসাব করি। 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করতে যে পরিমাণ চার্জ, এটা তো সম্পূর্ণভাবে এটা আমরা জানি যে সূত্রটা হচ্ছে I ইকুয়াল কিউ ডিভাইডেড বাই টি। তো এটা 1, এটা তো 1ই হবে। সমস্যা হচ্ছে চার্জের একক কি? কুলম। তার মানে অ্যান্সার হচ্ছে 1 কুলম। ভুল করে 1 ওহম দেওয়া যাবে না। আচ্ছা, পরেরটা, 5 সেকেন্ড সময়ে যদি 10 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে আমার বিষয়বস্তুটা কি? 5 সেকেন্ড মানে এটা হচ্ছে আমার টাইম, এটা হচ্ছে আমার কিউ। বিদ্যুৎ প্রবাহের মান আমরা সবাই জানি I ইকুয়াল কিউ বাই টি। তাহলে কিউ ডিভাইড বাই টি মানে 10/5 মানে 2 অ্যাম্পিয়ার। নো প্রবলেম। পরের কোয়েশ্চেনে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছে যে দর্পণ দিয়ে হিসাব, 40 সেন্টিমিটার ব্যাসের একটি ফাঁপা কাচের গোলককে কেটে বাইরের পৃষ্ঠে, এইবার মজার ব্যাপার, বাইরের পৃষ্ঠ মানে কি? বাইরের পৃষ্ঠ মানে হচ্ছে উত্তল অংশে এই প্রলেপ লাগায় দিছে, তাহলে এটা অবতল দর্পণ। আয়না তৈরি করে এর প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দু থেকে 15 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে অবতল দর্পণের যেই ফোকাস দূরত্ব 40 সেন্টিমিটার ব্যাস হলে বক্রতার ব্যাসার্ধ 20, ফোকাস দূরত্ব 10, তাহলে 10 আর 20-এর মাঝখানে বসাইছে, অর্থাৎ 15 সেন্টিমিটার। চিত্রটা কেমন? এই চিত্রটা তোমরা আঁকতে পারো কিনা, এটা হচ্ছে আমার কনসার্ন। তোমরা চিত্রটাকে আঁকতে পারো কিনা, আমি এটা একটু আমার জায়গাটা হচ্ছে যে তোমরা এই ডেটা দেখে চিত্র আঁকতে পারো কিনা। যদি এমন হয় যে এইটা হচ্ছে আমার অবতল দর্পণ, তো অবতল দর্পণের এটা হচ্ছে এফ, এই বিন্দুটা হচ্ছে সি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে যে লেখা আছে 40 সেন্টিমিটার ব্যাস, তার মানে সি থেকে এই ব্যাসার্ধটা হচ্ছে 20। তাহলে এই এফ থেকে, অর্থাৎ এফ এর মান 10 সেন্টিমিটার, আর বস্তুকে বসানো হয়েছে কোথায়? 15 সেন্টিমিটার দূরে, তার মানে বস্তু হচ্ছে এখানে। এই বস্তু যদি এখানেই হয়, তাহলে গোলীয় আয়নার ফোকাস দূরত্ব আমি জানি, এটা হচ্ছে 20, তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে 10, আমার রাইট অ্যান্সার 10। কিন্তু কাহিনী হচ্ছে পরেরটা। এই পরের কাহিনীটা ঠিক করার জন্য আমি একটু বলি যে আয়নায় গঠিত প্রতিবিম্বটি কি হবে। এখন তুমি আমারে বলো, তুমি যখন একটু আগে লিখলা যে প্রতিবিম্বটা কেমন হবে, ধরো যে এই হচ্ছে আয়নার, এই হচ্ছে আয়না, তো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। তো এখানে যদি বস্তু থাকে, আমরা জানি বিম্বটা এমন হবে, তো বিম্বটা বাস্তব হবে, উল্টা হবে, এবং এটা যেহেতু 15, তাহলে 15-এর ডাবল 30 সেন্টিমিটার হচ্ছে, ওই সূত্র দিয়ে করবো আমরা 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f। সো হুইচ ইজ 1 2 3। প্রত্যেকটি ধাপে 10% শক্তি, এটা তোমাদের 4 নম্বর অধ্যায়ের শেষেই দেওয়া আছে যে 10% শক্তি অপচয় হলে 2 ধাপে কত। তো 10% গেলে থাকবে 0.9, আবার 10% গেলে থাকবে 0.9, সেই হিসাবে এটা 81%ই হবে।
শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোধ কত? তোমাদের বইয়ের 330 নম্বর পেজটা খুলে দেখো, ওইখানে লেখাই আছে 3000 থেকে 50,000 কিলোওয়াট, কিলো ওহম। কোনটি স্কেলার রাশি? আমরা সবাই জানি দ্রুতি স্কেলার রাশি। তারপরে প্রশ্নটা হয়েছে যে নিচের কোনটির পরিবাহকত্ব বেশি? এটা তোমরা একটু দেখবা যে তোমাদের বইয়ের 316 নম্বর পৃষ্ঠায় একটা আপেক্ষিক রোধের চিত্র আছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে বেটার হয়। তোমরা 316 নাম্বার পেজটা একটু যদি ওপেন করো, আমি তোমাদের দেখাচ্ছি 316 নাম্বার পেজে একটা আপেক্ষিক রোধের একটা ইসে আছে, মানে ডেটা আছে। এই ডেটার দিকে তাকাইলে তোমরা দেখবা, এই যে ডেটা, এই ডেটার দিকে দেখো, কোয়েশ্চেনে দেওয়াই আছে যে সোনা, গ্রাফাইট, হীরা আর বাতাস সবচেয়ে কম দেখো 2.24 10⁻⁻8, এটা সবচেয়ে কম। তো আমরা তো জানি যে পরিবাহগত হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তো তুমি বলছো সিগমা ইকুয়াল 1/ρ, তাহলে রো এর মান যত কম হবে এই সিগমার মান তত বেশি। তাহলে আমাকে যে 4টা ডেটা দিছে, এই ডেটার মধ্যে সবচেয়ে কম হচ্ছে সোনার। এই কারণে এই সোনা হবে যার পরিবাহকত্ব, এই যে পরিবাহকত্ব তত বেশি। তার মানে এখানে ওর আপেক্ষিক রোধ কম, তাই পরিবাহকত্ব বেশি। মন থাকবে? তার মানে এই জিনিসটা যেন তোমাদের মিস্টেক না হয়। আমি এটা কেন বলছি? কারণ স্যার পরীক্ষার হলে তো এটা দেখানোটা একটু ডিফিকাল্ট, বাট তারপরেও আমাদেরকে একটু জানার দরকার আছে যে আমরা হচ্ছে কিছু কিছু ডেটা আমাদের মুখস্থ রাখতেই হবে। এটা হচ্ছে শোনা হবে। কত বর্গ কিলোমিটার এলাকায় সূর্যের আলো থেকে তাপ হিসাবে 5000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়? তোমরা এই যে 23 নম্বর প্রশ্নটা তোমাদের বইয়ের 111 নম্বর পৃষ্ঠায় একটা লাইন আছে, তোমরা ওই 111 নম্বর পৃষ্ঠার লাইনটা পরীক্ষার আগে পড়ে গেছো কিনা আই হ্যাভ নো আইডিয়া, বাট যদি পড়ে যাও আমার বিশ্বাস তোমরা লাইনটা দেখবা। আমি আবার একটু যাচ্ছি বইটার মধ্যে এবং আমি তোমাদেরকে দেখাই 111 নম্বর পৃষ্ঠার মধ্যে কমপ্লিটলি লেখা আছে। এই যে এখানে দাঁড়াও, লেখাই আছে, শুনে অনেকেই অবাক হয়ে যাবে। এই যে দেখো যে মাত্র 1 বর্গ কিলোমিটার এলাকায় সূর্য থেকে আলোহিত তাপ হিসাবে প্রায় 1000 মেগাওয়াট। দেখো লাইনটা কোথায় লুকায় আছে। আজকের এই ক্লাসটা করার টার্গেটই হচ্ছে যে আমাদের এমসিকিউতে ভালো করতে গেলে বইয়ের দিকে তাকাইতেই হবে এবং এমনভাবে যেন কোনো জায়গার টপিক মিস না থাকে। তার মানে 1000 মেগাওয়াট আমি পাচ্ছি 1 কিলোমিটার স্কয়ার জায়গায়। তাহলে এটা যদি 5 কিলোমিটার স্কয়ার হয় তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করতে পারি, এটাকেও 5 দিয়ে গুণ করতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে যে প্রতি 5 বর্গ কিলোমিটার স্কয়ার জায়গায়, মানে বর্গ কিলোমিটার, তাহলে এটা হবে 5000 মেগাওয়াট। ওকে, হোপফুলি তোমরা এটা পারবা। না পারার কোনো কারণই নেই, কারণ এগুলা না পারবা এটা কোনো কথা হইতে পারে না। এগুলা সোজা জিনিস, পারা যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার আমাকে বলেন, যে এটার অ্যান্সার কি? 5। 24 নম্বরে খেয়াল করো, এই যে 24 নম্বরে নিচের কোনটি শক্তির একক? এই তো প্রশ্ন, লাস্ট 2টা প্রশ্ন বাকি। নিচের কোনটি শক্তির একক? তো শক্তি একক কি? জুল। আমি জানি জুল মানে হচ্ছে নিউটন ইন্টু মিটার। নিউটন মানে কি? বলের একক। বলের মাত্রা কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু কি? মিটার। তাহলে এটাকে আমি গুণ করলে কি হবে? এটা হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তার মানে এইটা হবে রাইট অ্যান্সার। এবং লাস্টে এই যে 25 নম্বর, এই 25 নম্বরটা একেবারে বইয়ের মধ্যে লেখা আছে। তোমাদের বইয়ের যে এই অধ্যায়, এই যে 4 নম্বর অধ্যায়ে তাপ শক্তির যে কনসেপ্টটা আছে না, তাপ শক্তি, ওই তাপ শক্তির কনসেপ্টের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে এটা, যে তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখবা ওই 115 নম্বর পৃষ্ঠা, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখো 115 নম্বর পৃষ্ঠায় একদম লাইনটা লেখা আছে স্পষ্ট বইয়ের মধ্যে, যে থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনের উদাহরণ থাকলেও, পরের লাইন আর বলে নাই, ঠিক আছে, সেটা ঠিক আছে, আছে তো। তাহলে এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। তার মানে কি? তার মানে আমাদের বইটা
মেন বইটা ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে আমার কমন কনসেপ্ট, যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি। এবং এই বইটা ভালো মতো পড়লে এই অধ্যায়ের কোয়েশ্চেনগুলা অথবা যে কোনো বইয়ের কোয়েশ্চেনগুলো ভালোভাবে পারা সম্ভব। তো আমার এই ছিল প্রেজেন্টেশন, যদিও আমারটা আসলে একটু লম্বা হয়ে গেছে, কিছু করার নেই, আমার আসলে লঙ্গার ভার্সন ভিডিও হয়ে যায়। বাট 25টা এমসিকিউ উত্তর দিতে গিয়ে আমি যা বললাম তোমরা যদি একটু মাথা রাখতে পারো, আই গেস এইটা মাথায় রেখো যে মেইন বইটা যে ভালো মতন পড়বে, ইনফরমেশনগুলো যে ভালো মতো আয়ত্ত করতে পারবে, তার কাছে পরীক্ষার উত্তর দেওয়াটা কঠিন হবে না। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরের ভিডিওগুলোতে তোমরা যশোর বোর্ড, আর আমি এটা তোমাদের বলতে চাই যে এই যে আমার চ্যানেলে এখানে তোমরা যারা ইউজুয়ালি দেখো, তোমাদের অনেকের একটা জিনিস থাকে যে তোমরা জিজ্ঞেস করো যে আসলে স্যার বিষয়টা কোন ভিডিওটা দেওয়া আছে, কীভাবে পাবো। তো এই যে আমার টিউটোরিয়ালগুলোর মধ্যে মোটামুটি আমি চেষ্টা করি যে একটা প্লেলিস্ট আকারে তোমাদের সামনে দিতে। তো তোমরা যখনই কোনো কিছু খোঁজার চেষ্টা করবে একটু প্লেলিস্টটা দেখবা। তো সেই প্লেলিস্টে আমি পরিমিতির ভিডিও, এইচএসসি ফিজিক্সের স্যার চেষ্টা করছে, নটরডেমের ভর্তি সংক্রান্ত ভিডিওগুলোর মধ্যে টোটাল মোটামুটি যতটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে আছে। সো প্রত্যেকটা টিউটোরিয়ালের মানে লিঙ্ক যদি তোমার সামনে থাকে, আর আমি এসএসসির 2021-এর জন্য যতটুকু কাজ আমি করেছি, এসএসসি 2021-এর এই যে এখানে এসএসসি 2021-এর প্রস্তুতি ক্লাস, এই প্রস্তুতি ক্লাসে এখানে একটু খেয়াল করি আমি, দাঁড়াও, এখানে হচ্ছে 1 মিনিট, দাঁড়াও, ওকে, এই যে এটা হচ্ছে বিষয় মোট টোটাল ক্লাস এসএসসি 2021-এর পর্যায় সারণীর, আলোর প্রতিফলনের, জৈব যৌগের, রাসায়নিক মানে জৈব যৌগের সৃজনশীল আলোচনার 2021-এর পরীক্ষার্থী যাদের যতটুকু কাজের দরকার ছিল আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আর তোমাদের কারো যদি কোনো টপিক মনে হয় যে একটু মানে টপিকটা কোনটা তুমি একটু পড়তে চাও, দয়া করে হচ্ছে তুমি প্লে লিস্টে যাবা। সো ওয়েন ইউ গো টু প্লে লিস্ট ইউ উইল ফাইন্ড দ্য টিউটোরিয়ালস দ্যাট আই হ্যাভ আপলোডেড। সো এই হচ্ছে আমার বেসিক লাস্ট মোমেন্টের কথা। সো তোমাদের সবাইকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের এই প্রথম ভিডিওটাতে আমি যতটুকু ব্যাখ্যা করেছি পরের টিউটোরিয়ালগুলোতে আরেকটু স্কুইজিং করার চেষ্টা করব। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবার জন্য অনেক শুভকামনা।